তো কেমন আছো তৃতীয় শ্রেণীর বন্ধুরা? তো আজকে বিদ্যাবিতান তোমাদের জন্য একটি নিয়ে আসলো তোমাদের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি বিজ্ঞান বইয়ের সে বিষয়ের কিছু সারসংক্ষেপ এবং কমন টিপস। তোমরা অনেকেই আছো যারা বিজ্ঞান বিষয়টা নিয়ে অনেকেই ভয়ভীত। অনেকে বিজ্ঞান নিয়ে টেনশনে আছো, কিভাবে বিজ্ঞান পড়লে সহজ হয়, কিভাবে বিজ্ঞানটাকে বুঝতে হয়। তো এটা স্বাভাবিক, কোনো ভয়ের কিছু নেই। আজকে আমরা খুব সহজে বিজ্ঞান পড়াটা কিভাবে পড়লে এবং বুঝে বুঝে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার একটি অনুরোধ, যারা এখনও আমাদের এই বিদ্যাবিতান চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম ক্লাস নিয়মিতই দেওয়া হবে তোমাদের জন্য, এবং কোন কোন শ্রেণী দেখছো তা জানাতে ভুলো না। তো পরবর্তীতে কোন শ্রেণীর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো সে বিষয়ে আমরা ভিডিও আনবো। তো চলো শুরু করা যাক। তো তোমরা তোমাদের বিজ্ঞান বইটা নিয়ে অবশ্যই বসবে। তো প্রথম লাইনই হলো, পৃথিবীতে নানা রকমের জীব আছে। পৃথিবীতে কিন্তু আমরা অনেক ধরনের জীব দেখতে পাই। আমাদের আশেপাশে যাদের জীবন আছে আর কি, তারাই কিন্তু জীব। যেমন উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের জীব দেখতে পাই। যেমন আম, এখানে আম বলতে আম গাছকে বোঝানো হয়েছে। জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। প্রভৃতি অর্থাৎ ইত্যাদি। হয়তোবা অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি একদম সোজা করে বুঝাবো। এগুলোর ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। চলো উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরো কিছু বর্ণনা করি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। প্রায় কি, এখানে 100% উদ্ভিদেরই তোমার গিয়ে মূল, কাণ্ড, পাতা থাকবে। মূল, কাণ্ড, পাতা যদি না থাকে সে উদ্ভিদ কিভাবে হয়? তো চলো আমরা একটা উদ্ভিদের চিত্র অঙ্কন করি। যেমন ধরো আমি একটা চিত্র অঙ্কন করতেছি একটা উদ্ভিদের। আমি অত ভালো ড্রয়িং পারি না অবশ্য, আমি চেষ্টা করি। তোমরাও আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে অবশ্যই। ধরো আমি একটা উদ্ভিদ আঁকলাম, একটা দিয়ে দিলাম। তো এটা ধরো মাটির অংশ, উদ্ভিদের মাটি, এই অংশটা হলো মাটি, এটা হলো তার শিকড় বাকড় দিয়ে দিচ্ছি। তো চলো, তো প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। মূলত আমরা ছোটবেলা থেকেই চিনি উদ্ভিদের কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, এসব সম্পর্কে আমরা জেনেছি বা জেনে থাকতেও পারি, অনেকে নাও জানতে পারি। তো আজকে আমরা জানবো কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল হয়। কিছু কিছু উদ্ভিদে, এখানে 100%-এর মধ্যে কিছু কিছু উদ্ভিদ বলতে হয়তোবা 90%ও বোঝানো হয়, হয়তোবা আমাদের 80%ও বোঝানো হয়। তো দেখা যাক কি হয়। তো মূল, মূল উদ্ভিদের বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। তো মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে সেটা হলো মূল। এই মূলের আরেক নাম হলো শিকড়। তাই কেউ ডরিয়ে যেও না যদি কেউ কোনো ক্লাসে জিজ্ঞাসা করে স্যার বা ম্যাডাম যে শিকড় কাকে বলে। তো শিকড়ের আরেক নাম হলো মূল, আর মূলের আরেক নাম হলো শিকড়। তো মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। তাহলে কিসের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে? মূল। মূল গাছকে মাটিতে আটকে থাকতে সাহায্য করে। তো মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কাণ্ড, কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মাটির উদ্ভিদে উপরে দেখো উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড, এই যে এতটুকু দেখতে পারতেছ, এটাই হলো কাণ্ড। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশে সংযোগ স্থাপন করে এই কাণ্ড। আমি আরো সংক্ষেপে বুঝাই। মনে করো এখানে একটা গ্রাম, ধরো গ্রামের নাম হলো এ গ্রাম, আর এখানে হলো গ্রাম, ধরো এটা হলো বি গ্রাম। তো এখানে দিয়ে তোমার নদী প্রবাহিত হয়েছে, নদী। তো নদী প্রবাহিত হয়ে চলে গেছে। তো এখানে আমরা একটা ব্রিজ স্থাপন করলাম। তো ব্রিজ স্থাপন করে একটা এই গ্রামের মধ্যে থেকে মানুষ এখন এই গ্রামে যাইতে পারতেছে, তাই না? তো এই গ্রামের মধ্যে এই মানুষ যাইতে পারতেছে এই ব্রিজ স্থাপন করার
ফলে, তাহলে তাদের মধ্যে কি একটা সংযোগ স্থাপন হয়ে গেছে না? তাহলে এখন আমরা বলতে পারি না কাণ্ডও একই কাজ করছে। তো কাণ্ড দেখো, এই মূল আর পাতার মধ্যে কাণ্ড কিন্তু সংযোগ স্থাপন করেছে। তাই মাটির উপরের উদ্ভিদের প্রধান অংশ হলো কাণ্ড। এতে শাখা প্রশাখা, অনেক কাণ্ড দিয়ে দেখবে এরকম শাখা প্রশাখা ডালাপালা বের হয়। এবং পাতা, কাণ্ডের মধ্যেই তো পাতা, এই পাতার তো এই শাখা প্রশাখার মাধ্যমে তো ফুল ফল হয়, তাই না? তাহলে এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। পাতা, এই দেখো পাতা। পাতা, অধিকাংশ উদ্ভিদের পাতা চেপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা সবুজ হয় আমরা জানি, পাতাটা চেপ্টা হয় জানি। পাতা একটি বৃন্ত বা বুটা। পাতা মূলত একটি বৃন্ত বা বুটা। এই পাতাটা দেখতে আসলে এরকম হয়। পাতা মূলত বৃন্ত বা বুটা। আর এতে একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। এই যে এরকম ভাবে দেখবে পাতাটা নিলে এরকম ভাবে শিরা উপশিরা থাকে, এগুলোকে বলা হয় শিরা বা উপশিরা। তারপরে হলো ফুল। ধরো একটা ফুল আঁকলাম, বোঝানোর সাপেক্ষে তোমাদের জন্য আমি আঁকছি ফুল। এরপরে আমরা একটা ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয়। ফুল কিন্তু অবশ্যই রঙিন হবে। আবার কিছু ফুলে আর বিভিন্ন উদ্ভিদের আকার এবং আকৃতি ও বর্ণের হয়। কিছু ফুলে সুগন্ধ হয়, আবার অনেক ফুল আছে কোনো সুগন্ধও থাকে না। আবার অনেক ফুল আছে দুর্গন্ধও পাওয়া যায় অনেক ফুল থেকে। কিন্তু দুর্গন্ধ জাতীয় ফুল খুবই কম দেখতে পাওয়া যায়। যাই হোক, তো এটি রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। এরপর হলো ফল। তো দেখবে আম গাছ থেকে কি এক ধরনের ফুল মুকুলের সৃষ্টি হয়, পরে সেটা আস্তে আস্তে কি আমে পরিণত হয়, তাই তো বন্ধুরা? তো আম মানে যাই হোক ফল। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। তো ফলে কি থাকে? ফল খেলে পরে দেখবা তাতে বীজ থাকে। বীজ তো আমরা চিনি অনেকে, যেমন আম একটি ফল, এর ভেতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের ফল হয় না। অনেক ফল আছে মিষ্টি, আবার অনেক ফল আছে টক, আবার অনেক ফল আছে তেতোও লাগে। তো চলো আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাই। এর পরের পেজে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদে বিভিন্ন অংশে পৌঁছায়। হ্যাঁ, উদ্ভিদ যে গাছটা আমরা দেখছিলাম এর আগের পেজ। তো মাটিতে বিভিন্ন খনিজ উপাদান এবং ভূগর্ভস্থে কিন্তু আমাদের পানি আছে, তাই তো? আমরা জানি তো বন্ধুরা, পানি আছে। কিন্তু এই পানিটা মূল বা শিকড় শোষণ করে কাণ্ডে পৌঁছে দেয়। তো কাণ্ড উদ্ভিদের দেহে সারা দেহে পরিবাহিত করে। তো চলো শুরু করা যাক। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জানবো। এখন আমরা উদ্ভিদের যে অংশগুলো জানলাম, 5টা অংশ কাজ, এদের কাজ সম্পর্কে জানবো। আমি আবার পুনরায় রিপিট করে দিচ্ছি উদ্ভিদের 5টা অংশ কি কি। নাম্বার 1 মূল, নাম্বার 2, আচ্ছা এখানে শিকড় লিখে দিই, নাম্বার 2 কাণ্ড, নাম্বার 3 পাতা, এবং সব উদ্ভিদে থাকে না তাও, যেমন ফুল এবং ফল, তাই তো নাকি? তো দেখো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরো কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদা পূরণ করে। এখানে মৌলিক চাহিদা অর্থাৎ হলো তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো। যেমন আমরা বাঁচার জন্য কি খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি না? তেমনি উদ্ভিদও বেঁচে থাকার জন্য তার মৌলিক চাহিদা পূরণ করে এই ফুল, পাতা, কাণ্ড, মূল দিয়ে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ পানি ও পুষ্টি উপাদান শোষণ করে। তো মাটিতে কিন্তু পানি ও খনিজ লবণ যেটা পুষ্টি উপাদান, যেটা উদ্ভিদের এক পুষ্টি উপাদান, এটা মনে রেখো।
পুষ্টি উপাদান এগুলো গ্রহণ করে এবং উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। তো প্রত্যেকটা অংশের কাজ আলাদা, একটা থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন ফুল, ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। হ্যাঁ, তো ফুল থেকে কিন্তু বীজ উৎপন্ন হয়, আর এই বীজ যখন আমরা রোপণ করব তখন ওটা থেকে নতুন একটা চারা গাছের জন্ম নেয়। এরপরে পাতা, পাতার ইম্পর্টেন্ট অনেক, মানে গুরুত্বপূর্ণ অনেক উদ্ভিদের জীবনে। এই পাতার কাজটা আমি একটু ভালোভাবে ব্যাখ্যা করছি। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড, তো পাতা সূর্যের আলো যেটা আছে, সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড, তো আমরা মানুষরা কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? তো এই পাতা সূর্যের আলো প্লাস কার্বন ডাইঅক্সাইড, যেটা আমি CO2 বা কার্বন ডাইঅক্সাইড ও পানিটা কোথা থেকে পায়? পানি এটা তোমার মূল থেকে পায়, পানিটা মূল থেকে পায় পাতা। পরে কাণ্ডর পানি মূল দিয়ে কাণ্ডর মাধ্যমে পাতায় পৌঁছায়। তো তো এগুলা ব্যবহার করে সে খাদ্য তৈরি করে, নিজের খাদ্য। তো উদ্ভিদরা যেন কিরকম খাদ্য তৈরি করে, ওরা একটা গ্লুকোজ খায়, গ্লুকোজ তরল জাতীয় খাবার। আমি বলে দিলাম, এটা অ্যাডভান্স লেভেলের, বড় ক্লাসে উঠলে তোমরা পড়তে পারবে। যাই হোক, গ্লুকোজ তৈরি করে, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। এই সময় উদ্ভিদ আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। তো এই যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন বাতাসে অক্সিজেন ছাড়ে। তাছাড়া কিন্তু উদ্ভিদ আমাদের মতোই শ্বসন কার্য পরিচালনা করার জন্য অক্সিজেন গ্রহণ করে, কিন্তু যখন সে খাদ্য তৈরি করে তখন সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এরপরে আসি কাণ্ডর ব্যাপার নিয়ে। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। তো মূলের কাজ তো আমরা সবাই জানি। মূলের কাজ হলো মূল বা শিকড় মাটি থেকে পানি শোষণ করে ও পুষ্টি উপাদান শোষণ করে, কাণ্ডের দিকে পরিবাহিত করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। এই মূলের সাহায্যে কিন্তু উদ্ভিদ মাটিতে আটকে রয়েছে। তো এই ফুল হলো তোমার গিয়ে বীজ তৈরি হয়, ফুল থেকে বীজ হয়। এই বীজ রোপণ করলে নতুন চারা গাছ হয়, নতুন চারা গাছ। আর ফল যখন আমরা মনে করি ফুল যখন পরিপূর্ণ হয় একটা ফলে পরিণত হয়। তো ফল খাওয়ার পরে যখন আমরা ওই বীজটা পাই, বীজটা যদি রোপণ করি, দেখা যায় কিছুদিন পরে একটা চারা গাছের রূপ নেয়। তো চলো পরের পেজে যাওয়া যাক। আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি প্রথম ক্লাস হিসেবে তোমরা চাও কিরকমভাবে ক্লাসগুলো নিলে ভালো হয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো পরের ক্লাস। সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। তো এখানে আমাদের কাণ্ডের শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো সব উদ্ভিদের কাণ্ড কিন্তু একরকম হয় না। তো কাণ্ডর শ্রেণীবিন্যাস কিন্তু 3টা। কাণ্ডের শ্রেণীবিন্যাস নিয়ে এখন আমরা পড়ালেখা করব। যেমন কাণ্ডের রং, গঠন ও আকারের ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। আর মনে রাখা দরকার এই শ্রেণীবিন্যাস করা হয়েছে কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে। তো চলো, যেমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। নরম সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, মুখস্থ করা দরকার তোমাদের। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। তো
তুমি মরিচ গাছকে কল্পনা করে ধরতে পারো। যখন মরিচ গাছটা তোমার কল্পনার জগতে নিয়ে আসবে দেখবে মরিচ গাছের কাণ্ড কিন্তু সবুজ রঙের হয় এবং খুবই নরম। তাহলে নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। যেমন ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর মূল ভাগ শিকড় মাটির উপরের স্তরেই থাকে। আমাদের মাটির কিন্তু বিভিন্ন স্তর আছে। ধরো প্রথম স্তর, এই হলো দ্বিতীয় স্তর, একটার গভীরতা কিন্তু প্রচুর হয়ে থাকে, ধরো তৃতীয় স্তর। এরপরে আস্তে আস্তে গেলে পরে আমরা পানি পাবো, তারপরে আস্তে আস্তে অগ্নিশিলা দেখতে পারবো। এভাবেই কিন্তু খনিজগুলো পাওয়া যায়। খনিজ পাওয়া যায় কিন্তু এরকম ভাবেই বন্ধুরা। এরপরে আমরা চলে যাব হলো তোমার গুল্ম শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। তো গুল্ম শ্রেণীর উদ্ভিদ এরা গোলাপ, রঙ্গন, জবা, তারপরে আছে আর কি আরো তোমার গাঁদাকেও তুমি ধরতে পারো চাইলে। তো এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎ তুলনায় আকারে বড়। তো এসব উদ্ভিদের কাণ্ডগুলো বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ডের তুলনায় একটু শক্ত এবং আকারে বড় হয়। এদের কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়। তুমি বিরুৎ শ্রেণীর উদ্ভিদের দেখবে যে কাণ্ডের এই যে এখানে কাণ্ডের গোড়া, এখান থেকেই তাদের শাখা প্রশাখাগুলো বা লতা পাতা বের হয়ে যাচ্ছে। তুমি একটু জবা গাছ বা গোলাপ গাছে দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবে। তো এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। এগুলো মানে বিরুৎ শ্রেণীর তুলনায় একটু গভীরে যায়, একটু। বুঝাইতে পারলাম? তো বৃক্ষ হলো বটগাছ, সোজা কথা। তো আকারে দীর্ঘ এবং শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। এগুলো তুমি কল্পনাও করতে পারবে না কত গভীরে যায়। এমন হইতে পারে তোমার গেট 2 তলা বিল্ডিং এর সমানও প্রচুর গভীরে যায়। অনেক সময় তো এগুলো পানি ছুঁইও হয়ে যায়। তাই দেখবে যখন কোনো বড় গাছ কাটা হয় তার শিকড় বের করতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয় এবং পাতা হয়, এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। উদাহরণ দিয়ে আমি শেষ করতে পারবো না এটা। তখন আমরা চাবো সপুষ্পক ও অপুষ্পক। আমি একটা কথা প্রথমেই বলে নিই, সপুষ্পক মানে হলো যে উদ্ভিদের ফুল হয়, আর অপুষ্পক মানে হলো যে উদ্ভিদের ফুল হয় না। গোলাপ ও ফ্রান উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফ্রানের গাছের ফুল নেই। এখানে অপুষ্পক উদ্ভিদের একটা উদাহরণ হলো ফান, মনে রাখা দরকার। অপুষ্পক উদ্ভিদের উদাহরণ ফান। ফান এগুলো দেখতে পারবেন যা পুরানো বিল্ডিং এর শেওলা জাতীয় উদ্ভিদ একটা, এটা পুরানো বিল্ডিং এর খেয়াল করলে তুমি ফান গাছ থেকে খুঁজে পেতে পারো। তো দেখো, যেসব উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের প্রায় 90% উদ্ভিদেরই ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। তো মোট উদ্ভিদে কত শতাংশ উদ্ভিদের ফুল হয়? 90%। এখানে একটা মজার প্রশ্ন অনেকে বলতে পারো তাহলে, অপুষ্পক উদ্ভিদ মানে যে উদ্ভিদের ফুল হয় না তাদের শতাংশটা কত পরিমাণ? তো শতাংশ বোঝানো হয়েছে 90%, এখানে 100-র সাথে তুলনা করেছে। শতাংশ সবসময় 100-র সাথে তুলনা করা হয়। তো 100 থেকে যখন আমরা 90 বিয়োগ দিব তখন আমরা পাবো কত? 10। তাহলে 10% উদ্ভিদের বন্ধু ফুল হয় না। সহজেই বলতে পারো। এই প্রশ্নটা তুমি তোমার সহপাঠীকে ধরে তুমিও একটু ভাব নিয়ে নিতে পারো। তো দেখো, আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান। এখানে ছায়াযুক্ত বোঝানো হয়েছে যেখানে সূর্যের আলো পড়ে না, এবং স্যাঁতসেঁতে যেখানে সূর্যের আলো পড়ে না সেই জায়গাটা কিন্তু স্যাঁতসেঁতে হয়েই যায়, তুমি দেখতে পারো। যেমন শেওলা জন্মায় যেখানে, যেমন মশ, ফান, ঢেঁকি শাক প্রভৃতি। আশা করি তোমরা এই ক্লাসটা খুবই সংক্ষেপে বুঝতে পেরেছো। আমি খুব অল্প আলোচনা করে গেছি। আমিও একজন ছাত্র বন্ধুরা, তাই এরকম ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিও ক্লাসটা কেমন হলো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম ক্লাস হয়তোবা কোনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাই তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে ক্লাসটাকে উপভোগ করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলটা আশা করি নিয়মিত আমি ভিডিও ছাড়তে পারবো। তো যারা দেখছো তো তারা আমাকে এই অনুশীলনীর 1-2 প্রশ্নগুলো সমাধান করে কমেন্টে জানিও। তাহলে আমি যদি পারি
তা তোমাদের সাথে যোগাযোগ করে খাতাগুলো দেখার চেষ্টা করব। আর ৩ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমরা একটু পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। বর্ণনামূলক প্রশ্নের সমাধান। ঠিক আছে বন্ধুরা? তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। নিয়মিত স্কুলে পড়াশোনা করো, ভালোমতো পড়ো। বাবা-মার কথা শোনো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি। টাটা।